إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار صدق الله العظيم. میری نظروں میں تم ہو بڑے محترم میری نظروں میں تم ہو بڑے محترم یا جبال الحرم یا جبال الحرم یا جبال الحرم یا جبال الحرم میری نظروں میں تم ہو بڑے محترم یا جبال الحرم یا جبال الحرم یہ دعا ہے فقط اے خدا ہے تیرے جن کے صدقے میں مسلم و مومن ہے ہم یا جبال الحرم یا جبال الحرم یا جبال الحرم یا جبال الحرم میری نظروں میں تم ہو بڑے محترم یا جبال الحرم یا جبال الحرم চাঁদ সুরোজার তারকারাজি আসমান জমিন আর বৃক্ষরাজি ওই চাঁদ সুরোজার তারকারাজি আসমান জমিন আর বৃক্ষরাজি সাগর নদী পর্বতরাজি সৃজিত বিশদ তোমারি তোরা ও গো রহিম রহমান তুমি মহামহিয়ান ও গো রহিম রহমান তুমি মহামহিয়ান গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফল দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে সোনালি সবুজ ফসল
গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফল, দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে সোনালি সবুজ ফসল, কৃষকের মুখের হাসি গোলা ভরা ধান, সৃজের তুমি সব তোমারই তোরা। ও গো রহিম রহমান তুমি মহামহিয়ান, ওই চাঁদ সূরজার তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি, সাগর নদী পর্বতরাজি, সৃজের তুমি সব তোমারই তোরা। ও গো রহিম রহমান তুমি মহামহিয়ান, ও গো রহিম রহমান তুমি মহামহিয়ান। পৃথিবী শুধু একটি বাংলাদেশ নয়, মুসলিম অমুসলিম সব ধরনের দেশ, সব ধরনের জাতি, সব ধরনের ভাষা জাতি সবাই কিন্তু এই একই মহামারীর মুহূর্তে খুব বড় একটি বিপদের সময় কাটাচ্ছে। তেমনই পার্শ্ববর্তী অনেকগুলো দেশ, পাকিস্তান আছে, ইন্ডিয়া আছে, শ্রীলঙ্কা আছে, নেপাল আছে, তারাও কিন্তু আমাদের মতো সেমি বিপদগ্রস্ত অবস্থায় আছে। তাদের মধ্যে থেকে কিছু দেশ তারা মুসলমানদেরকে এবং খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, সবার ধর্ম যথাযথ সম্মান দেখিয়ে তাদেরকে তাদের দাফন কাপড় সৎকারের অনুমতি দিচ্ছে। কিন্তু কিছু কিছু দেশ কিন্তু সেগুলো পাচ্ছে না। আমাদের খুবই পরিচিত শ্রীলঙ্কা আজও পর্যন্ত তাদের মুসলিম দেশগুলোকে তারা জানাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের এমন একটি দেশে আমরা বসবাস করি যেখানে আমরা ওনামারা একটা মাইনরিটি বা আমরা মুসলমানরা একটা মাইনরিটি ভাবে থাকি, যেটা অবশ্য একটা ইসলামিক মুসলিম দেশ হিসাবে আমরা কিন্তু একটা মাইনরিটির মাঝে থাকি। সকল ধরনের চাপ, ব্লেম, ধাক্কা, বিপদ আপদ, সাজা সবকিছু সহ্য করে কিন্তু আমাদের বাংলাদেশে আমরা থাকছি। হাজারো নাস্তিকের মাঝে, হাজারো নাস্তিক, হাজারো কুলাঙ্গার, হাজারো বদাখলাকি লোকের মাঝে যখন এই করোনা দুর্যোগ শুরু হয়, তখন সরকার তার খুব অপরিচিত একটি এবং সরকার খুব পরিচিত একটি আলেমদের এবং আলেমরা আমাদের বড় একটি সংস্থা আলমাকেল ইসলামীকে ডেকে নিয়ে কাফন দাফন, এবং যখন তারা অন্যান্য ধর্মগুলির থেকে তাদের ধর্মীয় বিষয়ের খেলগুলো পাচ্ছিলেন না, তখন এই উলামাদেরকে কাছে ডেকে নিয়ে তাদের থেকে সাহায্য সহযোগিতা নিয়ে সমন্বয়ে কাজ করে যাচ্ছে। এটা শুধু আমাদের গর্ব নয়, পুরো বাংলাদেশের উলামাদের গর্ব, এমনকি পুরো বাংলাদেশিদের গর্ব। এই জন্য গর্ব যে আজকে আমাদের মেথড, আমাদের থেকে আমাদের কাজের অভিজ্ঞতা শেয়ার করছে WHO, বিভিন্ন মুসলিম কান্ট্রিতে বিভিন্ন মুসলিম গাইডলাইন আলহামদুলিল্লাহ তারা আমাদের থেকে এই গাইডলাইনগুলো নিচ্ছে। ওয়াটার এড বাংলাদেশের মাধ্যমে তারা আমাদের সাথে সার্ভার টাইম যোগাযোগ করেছেন, আমাদের থেকে অনেক বিষয় তথ্য তারা নিয়েছেন এবং তারা বলেছেন যে আমরা তথ্যগুলোকে এড করে অন্য মুসলিম কান্ট্রিগুলোতে হেল্পের জন্য তাদেরকে বলব। তো আজকে এটা কিন্তু আমাদের আলেমদের একটা বিষয়, যে যেখানে পুরো দুনিয়া একটা বহুত বড় একটা টেনশনের ভিতরে ছিল যে এই ডেডগুলিকে কিভাবে ডিসপোজাল করা যাবে, কিভাবে এটাকে দাফন করবে, কিভাবে কাফন দিবে, কিভাবে সৎকার করবে, কিভাবে সূর্যক করবে, কিভাবে তাকে সেমিটারিতে বাড়ি করবে। অথচ সেইখানে এক ঝাঁক আলেম ওলামা এই কাজগুলো কিন্তু সুন্দরভাবে আলহামদুলিল্লাহ সামাল দিয়ে আসতেছে। সেই ক্ষেত্রে আমরা যে এই কাজটা শুরু করবো, এর আগে সর্বপ্রথম আমাদেরকে নিয়োগ থাকতে হবে সেটা হচ্ছে লিল্লাহ। এবং আরেকটা যেটা থাকতে হবে, প্রথমে তো আল্লাহর জন্য করছি, অবশ্যই আল্লাহ তাআলা ইজ্জত দিবেন ইনশাআল্লাহ। অনেক মানুষের সাথে পরিচয় করা দিবেন এই বিষয় নিয়ে, অনেক মানুষের থেকে দোয়া, অনেক মানুষের থেকে অনেক ধরনের কথা আসবে। তবে আল্লাহর জন্য এক মন এক দৃষ্টিতে রেখে কাজগুলো করতে হবে।
অন্যদিকে এখানে আমাদের সবসময় প্রত্যেকটি পা অনেক বুঝে শুনে চিন্তা করে ফেলতে হবে। এখানে আমি আপনি যারা বসে আছে সবাই কিন্তু একজন কমিশন করে, সবাই কিন্তু আলেম নামের একটা ট্যাগ বহন করে। আপনি কালকে আলেম না, আপনি একটা কাজ করেন, কোনো মানুষ আপনাকে কিছু বলবে না। যখন আমি আপনি আলেম উলামা সমাজের থেকে কেউ একটা কাজ করব, তখন আমাকে হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হবে। সেই জন্য প্রত্যেকটি পদে পদে অবশ্যই অনেকবার করে কাইন্ডলি চিন্তা করবেন যে আমি যে এই কাজটা এইভাবে করছি, এটা কি আমার জন্য কতটুকু কি হচ্ছে, এটা আমার আলেম সমাজের জন্য কি হচ্ছে। আমাদের প্রতিষ্ঠাতা মুফতি শহীদুল ইসলাম সাহেব সবসময় একটা কথা বলেন হাফিজাহুল্লাহ, যে আলেম উলামারা কিছু পারে না, আলেম উলামারা কিছু পারে না সেটা হতে পারে না। আর মারকাজুল ইসলামের সাথে সম্পৃক্ত আলেম উলামারা যে কিছু করতে পারে না সেটা আমি বিশ্বাস করি, এবং সেটার প্রত্যেক ধাপে ধাপে গ্রহণ করছে আলহামদুলিল্লাহ আমি নিজে। যখন অনেক বড় বড় প্রতিষ্ঠান সংস্থা এখানে তারা গা ঢাকা দিয়েছে, আসেনি সরকারের ইনভিটেশনে, তখনই মার্কাজ চলে গেছে, তখনই আলেম উলামার এক ঝাঁক চলে গেছে, তখনই এই কমির ছেলেরাই চলে গেছে, গিয়ে তাদেরকে আশ্বাস দিছে যে আমরা আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ কোনো কিছু হবে না। বৃহত্তর বড় বড় মুসলিম দেশগুলোতে ডেডবডি পাচ্ছে, তাদের ডেডবডি আইডেন্টিফাই করতে পারতেছে না, অথচ আলহামদুলিল্লাহ আলেম উলামার এই মেহনত, নকিবুল ইসলামের মেহনতের কারণে আলহামদুলিল্লাহ আপনাদের সমন্বয়ের কারণে আজকে আলেম উলামাদের হাতে পরিপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠানে প্রত্যেকটা ডেডবডির পরিপূর্ণ বায়োরিজার এবং শরীরসম্মত ভাবে দাফন কাফন জানাজা সবকিছু হচ্ছে। এবং শুধু এটাই নয়, আমাদের আলেমরা সবসময়ের মতো সবার পাশে দিয়ে দাঁড়িয়েছে, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবার পাশে। সেই জন্য আলেম উলামাদেরকে আমরা সবাই আলেম উলামা যারা আছে আমাদের পাশে সবাইকে নিজেরা ইজ্জত দেওয়া শুরু করবো আজকে থেকে। আমরা নিজেরা তাদের দিব, যখন আমরা নিজেরা একজন একজনকে সম্মান দেখাবো, নিজেরা একজন একজনের দিকে হাত বাড়িয়ে দিব, তখন হাজারো নাস্তিক, হাজারো অন্য ধর্মীয় লোক, হাজারো অন্য মস্তিষ্ক লোক থাকে কোনোদিনও আমাদের আলেম সমাজকে নিচে করতে পারবে না। সেই জন্য এই দুইটা কাজ আপনারা অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই সবার জন্য আশা আছে সবাই করবেন। তারপরে বারবার আমি বলি আমাদের টিমকেও, আমি যখন এই কথা বলার সময় তাদেরকে ডাকি তখন আমি বারবারই একটা কথাই বলি যে দিল আল্লাহ ফিল্লাহ তো আছেই, সাথে আলেম উলামাদের বিষয়টা চিন্তা করা। আমি কে কোনো সমস্যা নাই, কালকে আমি আছি, আমি পরশুদিন নাই, আজকে নাই বিকেলে, আজকে এখন মারা গেলে আমি শেষ, আমি কেউই না, আমার নামও কেউ বলবো না, নাম করে সমর্থন করবো। কিন্তু আপনি আমি যখন একজন আলেম হিসেবে মারা যাব, তখন কিন্তু মানুষ একজন আলেম মারা গেছে কোনো সম্ভব, যে অমুক জায়গায় একজন আলেম মারা গেছে, অমুক জায়গায় একজন আলেম এই কাজ করছে, সেই নামের সেই উইরাতের যে দায়িত্ব আমাদের উপর আছে সেটার প্রতি আমরা সবাই অবশ্যই খেয়াল রাখবো যেন আমরা পরিপূর্ণ সম্মান সবকিছু বজায় রাখতে পারি। তো আমি আর লম্বা করতে চাচ্ছি না, আমি সব ডাইরেক্টলি চলে যাবো। আপনারা কাইন্ডলি আপনাদের বইয়ের দিকে একটু যদি দেখতেন, এখানে ফার্স্ট পেজে লেখা আছে আপনাদের বইয়ের যে ফার্স্ট কাভারটা আছে বইয়ের, করোনা কোভিড-19 রোগে মৃত ব্যক্তি ধর্মীয় দৃষ্টিতে নিরাপদভাবে কাফন দাফন সরকার সংশ্লিষ্ট নির্দেশনা। ফার্স্ট পেজে এখানে কিছু আছে হচ্ছে যে হুজুর ক্লাসে আসলেন, কিতাব পড়ছেন, একজন ইবাদত করছেন, মাতম থেকে তার তাশরীহ হয়েছে, সব হয়েছে, উস্তাদ এখন তার নিজের তার প্রিভিয়াস যে তার কাছে পড়েছে তার থেকে শুনে এখন সে পরবর্তী ছাত্রদের কাছে আরো কিছু বলবেন। সেটা কিন্তু কিতাব থেকে না, সেটা কিন্তু সিলেবাসে না। উস্তাদ যে তাশরীহ করেন বাংলাদেশে অনেক কাহিনী, অনেক ধরনের আপনার মিসাল, অনেক কিছু দিয়ে, সেগুলো কিন্তু আপনার অভিজ্ঞতা থেকে এবং অন্য তার বড় যে আকারের উস্তাদদের কাছে সে পড়ে আসছেন তাদের অভিজ্ঞতা থেকেই বলেন। তো এখানে অনেকে আছেন যে এইসব কাফন দাফনের সাথে আগে আলহামদুলিল্লাহ যুক্ত ছিলেন এবং আছেন, তাদেরকে আমি বলবো যে যখন কাজের ফিল্ডে আমরা নামবো তখন একে অপরকে মানে একটু হেউ না করে যদি সবাই কাঁধে মিলিয়ে কাজ করতে পারি তাহলে ইনশাআল্লাহ এইগুলো কোনো বিষয় না।
বাস এখানে ভূমিকা আছে ঠিক নির্দেশনা। এই জিনিসটা আপনারা একটু কাইন্ডলি পড়ে নেবেন যে এখানে কি নির্দেশনা আছে। স্বাস্থ্যকর্মী যে সকল ব্যক্তি করোনা কোভিড-19 রোগে মৃত ব্যক্তি মৃতদেহ বা সন্দেহভাজন করোনা রোগী মৃতদেহ দাফন সৎকার ব্যবস্থাপনায় জড়িত তাদের সকলের জন্য প্রযোজ্য করোনা রোগে মৃত ব্যক্তির মৃতদেহ সৎকার দাফন প্রতিক্রিয়া রোগীর পরিবার এবং জনসাধারণের জন্য খুবই সংবেদনশীল। এই কাজে লোকজন এই কাজে যে কোনো অব্যবস্থাপনা গত পার্থক্য বা জটিলতার সৃষ্টি করতে পারে। যে কোনো রকম ব্যবস্থাপনার পূর্বে অবশ্যই রোগীর পরিবারকে মৃতদেহ সৎকারের প্রক্রিয়াটি জানাতে হবে। মৃত ব্যক্তির পরিবারকে জানাতে হবে যে মৃতদেহটি ধর্মীয়ভাবে সম্মান প্রদর্শনের অধিকার তাদের আছে। দাফন সৎকার প্রক্রিয়া শুরু করার আগে নিশ্চিত হতে হবে যে মৃত ব্যক্তির পরিবার দাফন সৎকারের প্রক্রিয়ার সাথে একমত আছে। এটা কি আপনার সব বুঝতে পেরেছেন নাকি আলাদা তাসির জরুরত আছে? তো এটা হচ্ছে কি জন্য আমরা করব, যেমন আমি আমার একটা এক্সপিরিয়েন্সের কাহিনী আপনাদের সাথে শেয়ার করি। একটা খ্রিস্টান ডেড বডির ব্যাপারে আমাদের নর্মালি যে মার্কাতুল ইসলামের যে গোসলখানা আছে ঢাকা, সেখানে আমরা গত প্রায় 25-26 বছর ধরে প্রায় এখন পর্যন্ত 1,35,655 জনের মতো হবে হয়তো আজকে পর্যন্ত বা গতকাল পর্যন্ত যেটা আমরা দাফন বা গোসল করেছি। এর ভিতরে খ্রিস্টান হিন্দু ধর্মের অনেক লোক। তো আমাদের মোটামুটি একটা আইডিয়া ছিল যে খ্রিস্টান ধর্ম কিভাবে করতে হয়, কিন্তু যখন এখানে আমরা একটা ডেড ব্যাপারে তাদের সাথে আমরা শেয়ার করলাম, তখন আমরা যেহেতু ধর্মীয় ব্যাপারে খুব একটা সেন্সিটিভ একটা বিষয়, তাদেরকে বললাম দেখেন এখানে তো খ্রিস্টান ধর্মের জন্য একটা স্যুট পরাতে হয়, পরিপূর্ণ পরিধান যে পোশাকটাকে টাই স্যুট কোট, এরপরে এমন এমন সময় হয় ঘড়ি সানগ্লাস পর্যন্ত তাদেরকে পরাই দিতে হয়। তো সেক্ষেত্রে আমরা তাদের সাথে শেয়ার করলাম, তখন তারা বললো যে না, সরকারের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনটা আপনারা করতে পারবেন। তখন আমরা গাইডলাইনে দেখলাম যে না, বড় 2 পিস কাপড় হলে একটা ফতোয়ার মতো একটা পাজামার মতো দিলেই তাদের হয়ে যাচ্ছে। এবং এটি অতি সংকটশীল, যেহেতু স্পর্শ থেকে ছড়ানোর একটা কথা WHO বলছে, তাদের মত অনুযায়ী আমরা আলমোলা মানে বিশ্বাসী হই না হই, তাদের মত অনুযায়ী আমরা যেহেতু তাদের সমন্বয়ে কাজ করছি, তবে তাদের কিছু কথা আমরা মাথায় রেখে আমরা কিন্তু পরিপূর্ণ সেফটি এবং যে আপনার PPE আছে, গ্লাভস গোগলস যে আছে, এগুলো পরিধান করে কাজগুলো করবো এবং চেষ্টা করবো যত অল্প এবং যত কম স্পর্শে কাজগুলো কমপ্লিট করা যায়। এরপরে আপনি উদ্দেশ্যটা একটু দেখবেন, এখানে আমরা যে বইটা বানিয়েছি সেটা আমরা 4 ধর্মের জন্যই বানিয়েছি। স্পেশালি এগুলো ধর্ম আমাদের টার্গেট, সেখানে কথাগুলো কিন্তু সবার জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে। উদ্দেশ্য, এই নির্দেশিকার উদ্দেশ্য হলো করোনা কোভিড-19 রোগে মৃত ব্যক্তির মৃতদেহ বা সন্দেহভাজন করোনা কোভিড-19 রোগে মৃত ব্যক্তির মৃতদেহ নিরাপদভাবে দাফন সৎকার ব্যবস্থাপনায় একটি নির্দেশনা উপস্থাপন করা এবং ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করা। এটা হচ্ছে ওই যে আমি যেটা বললাম যে কম স্পর্শে যতটুকু কাজ করা যায়, ইসলামী শরীয়ত যা যা মাসলাগুলো আছে। প্রথমে তো আমরা যেটা মনে করেছিলাম সপ্তাহে তহরাতের মাসলা, কিন্তু পরবর্তী আস্তে আস্তে আমরা যখন কাজ শুরু করি তখন আরো যে সোজা হাত হয়ে গেলে তখন আমরা কিন্তু এখন পানি ইউজ করতেছি। সেটা আপনারা কাইন্ডলি একটু ইসলামী মুজাহিদ হাকিম বলে না যে একটু যখন একটু তাজরবা হবে তখনই কাজটা শুরু করবেন। প্রথম কয়েকটা দিন একটু সেফ থেকে কাজগুলো করার চেষ্টা করবেন, জানি আপনার সেফটি ইকুইপমেন্টস প্রোটেক্ট করার জন্য নিজেকে সেই ট্রিকগুলো আপনার জানা হয়ে যায়। তারপরে আপনি পানি দেন, যা দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করবেন। মৃতদেহ দাফন সৎকারের কার্য পরিচালনার সাধারণ নীতিমালা। এখানে সাধারণত যেটা হয়, 7 জন পুরুষ হলে শুধু 7 জনের একটা টিম যাবে, সেই 7 জনের টিমের ভিতরে ড্রাইভার ইনক্লুডেড, যে ড্রাইভার হবেন সে ড্রাইভার ছাড়া 6 জন। আর যদি মহিলা হয় সেই ক্ষেত্রে ডিপেন্ডেড অন দ্য বডি, মানে যে ডেড বডি আছেন তার উপর ডিপেন্ডেড করে। দেখা যাচ্ছে মাঝে মাঝে ভারী হয়, হালকা হয়, এবং সাধারণত আমাদের যে মা বোনরা আছেন তারা বাসার পরিপূর্ণ অনেক ধরনের কাজকর্ম করে থাকেন। তারা অলরেডি মোটামুটি আমাদের প্রেশারে এই লকডাউনের সময় তারা অলরেডি একটা ক্লান্ত। এরপরে যখন ডেড বডি সাপ্লাই যাবে তখন 2 জনের থেকে 3 জন হলে একটু সাপোর্টিভ হয়, তাদের জন্য বিষয়টা খুব সুন্দর হয়। সেটা খেয়াল রেখে আমরা এখানে 7 জন পুরুষ 3 জন মহিলা করেছি। তো সেটা খেয়াল রাখবেন, যদি তারা পারেন সেক্ষেত্রে 2 জন মহিলাও আপনারা নিয়ে যেতে পারেন। আর এখানে একজন টিম লিডার থাকবেন
টিম লিডারের কাজ এই না যে সে সব দাঁড়ে দাঁড়ে অর্ডার দেবে। যারা আমাদের সাথে বাংলাতে কাজ করেছেন আগে, সামনে কয়েকজন আছেন আলহামদুলিল্লাহ, তারা দেখবেন দেখেছেন আমাদের কিন্তু 24 আওয়ার যারা কাজ করছেন, টিম লিডার হোক, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, যারাই হোক, সবাই কিন্তু একভাবে কাজ করে যাচ্ছে। ড্রাইভার নাই চলে গেছে, এই নাই চলে গেছে, কোনো সমস্যা এখানে নিজেরা উপস্থিত হয়েছে। এটা করলে আপনার টিম লিডার আপনারা সমঝোতা করে কাজ করলে কাজে অনেক বরকত হবে, সবার ভিতরে এক নতুন থাকবে এবং খুশির সাথে এই কাজগুলো সবাই মিলে করতে পারবেন। আপনাদের একটু হেল্পের জন্য আমরা একজন স্পেসিফিক করে দিয়েছি, খাস করে দিয়েছি, মোতায়েন করা হয়েছে একজন স্প্রে ম্যান, কিন্তু সেটা চেঞ্জ করে দিলেও হয়। একদিন আজকে স্প্রে করেছেন, আরেকজন আজকে স্প্রে করলেন। আর স্প্রে করা মানে এটাই না যে সে জাস্ট স্প্রে করে দাঁড়িয়ে থাকবে, সে কিন্তু পরবর্তী মৃত ব্যক্তির অন্যান্য যাবতীয় যে সাহায্য দরকার পড়ে সেখানে, সেগুলোও কিন্তু সেটারও কিন্তু সে একজন পার্ট, সেটারও সে একজন শরীর, সেই হিসাবে তাকেও কিন্তু ফুল টাইম সেটা দেখতে হবে। মোট কথা যার যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকেও তাকে কিছু জিনিস এক্সট্রা তাকে করতে হবে। সেই কথাটা কাইন্ডলি সবাই আমাদের মাথায় আমি মনে রাখবো। আচ্ছা, মৃতদেহের সামনে মৃতদেহ সরানো বা কাফন সৎকার কাজ পুরুষ আগে যথাযথ কর্তৃপক্ষকে জানানো এবং আলোচনা করে নিতে হবে। শুধুমাত্র কোভিড-19 রোগীর ব্যবস্থাপনায় প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তি সুরক্ষা পোশাক পরিধান পূর্বক মৃতদেহ স্পর্শ বা সরানো বা দাফন সৎকারের কাজ করবে। মৃত ডেথ সার্টিফিকেট অবশ্যই দেখে নিতে হবে। এখানে একটা জিনিস হচ্ছে, আমরা বাংলাদেশি কিন্তু একটু অন্যরকমের মানুষ, সবসময় সুবিধাটা একটু আমাদের আগে দিই। যখন আমরা কোভিডের কাজ শুরু করলাম এবং যখনই যেখানে মারা যাচ্ছিল সেখানে মেসেজ পেলে আমরা ছুটে যেতাম এবং সেখানে ডেড বডিগুলোকে আমরা দাফন বা অন্যান্য যেসব জগৎগুলো লাগে সেগুলো টোটালি ব্যবস্থা করবো। এখন কি হচ্ছে, কিছু নিম্ন শ্রেণীর মানুষ বলি আমি তাদেরকে, তারা এই সুবিধাটা নেওয়ার জন্য এই মানুষগুলোকে যারা আসলে ইফেক্টেড ভাবে যারা মারা গিয়েছে তাদেরকে বঞ্চিত করার জন্য নেগেটিভ ডেড বডিগুলোকেও কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি ডেথ সার্টিফিকেট গুলো চেক না করেন তাহলে কি হবে, এই মৃত ব্যক্তিগুলোকে আপনি বুঝতে পারবেন না যে নেগেটিভ না পজিটিভ। কাজ করতে হবে না, এক্সট্রা কাজ করতে হবে না, যার হোক সেই পাবে। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, যখন আমরা হসপিটালে যাব তখন যে গার্ডিয়ান আপনাকে ফোন দিবে যে এই লোকটি মারা গিয়েছেন, তার বিষয়ে আমাদের ব্যবস্থাপনা করতে হবে, তখন কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে ডেথ সার্টিফিকেট জানি অলরেডি রেডি আছে, তাদেরকে অবশ্যই আপনি বলবেন যে ভাই ডেথ সার্টিফিকেট আপনি রেডি করেন, পেমেন্ট শেষ করেন, কারণ প্রাইভেট হসপিটালগুলো হলে কিন্তু পেমেন্ট ছাড়া ডেড বডি নামাতে দিবে না, তখন 1 ঘন্টা 2 ঘন্টা আপনাদের নিচে ওয়েট করতে হবে। তো পিপি করে সেটা করা সম্ভব না, সেক্ষেত্রে আপনারা কাইন্ডলি খেয়াল রাখবেন যখন আপনাদের সাথে স্বজনদের কথা হবে বা যে দায়িত্বশীল আছেন তার সাথে আপনি ঠিক পাঠানোর আগে টোটাল ইনফরমেশনটা জেনে নেবেন যে ডেড বডির কি অবস্থা, সে কোথায় আছে, তাকে কি নিচে নামানো হয়েছে কিনা, ডেথ সার্টিফিকেট ক্লিয়ার কিনা, ডেথ সার্টিফিকেটে কি কোভিড পজিটিভ লেখা আছে কিনা বা সাসপেক্টেড লেখা আছে কিনা, এবং তার স্বজনরাকে পেমেন্ট শেষ করে দিচ্ছে কিনা, নাকি আমাদের আসলে ওয়েট করতে হবে, এগুলো সবকিছু নির্ণয় করে তারপরে ফাইনাল করে কিন্তু আপনারা যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখানে দেখেন পৃষ্ঠা নাম্বার 2, আপনারা হয়তো, আমি আসলে এটাকে হয়তো এরকম আনন্দিত করে তুলতে পারতেছি না, তবে একটু চেষ্টা করবেন সাথে দিতে পারবেন। পৃষ্ঠা নাম্বার 2, কোভিড-19 এর কারণে মৃত ব্যক্তি সৎকার প্রক্রিয়াটি আমরা 3টি পর্বে উপস্থাপন করব। পর্ব 1, মৃতদেহের ব্যবস্থা প্রক্রিয়া, মৃতদেহের পরিবহন পর্ব 2, দাফন সংক্রান্ত বিষয়াদি পর্ব 3। এই পর্বসমূহ সম্পাদনে যে সকল দল অংশগ্রহণ করবে এবং ব্যক্তির প্রয়োজনীয়তা নিম্নরূপ: 7 জন সদস্য বিশিষ্ট একটি দল সম্পূর্ণ সুরক্ষা পোশাক পরিধান পূর্বক মৃতদেহকে দাফন সৎকারের জন্য প্রস্তুত এবং বন্ধ করে। তাদের মধ্যে একজন ইমাম ধর্মগুরু থাকা আবশ্যক। এখানে আমরা ইমামকে এই জন্য দিয়েছি, যদি আমরা স্পেশালি খাস করে মুফতি বা মৌলানা দিই তাহলে দেখা যাচ্ছে যারা আলিয়া মানুষের ভাইরা আছেন তারা কিন্তু বাদ করে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করেছি যেটা আমভাবে রাখা, সবাই ইনশাআল্লাহ সমাধান করে দেবে। এমন একজন সদস্য সম্পূর্ণ সুরক্ষা পোশাক পরিধান পূর্বক জীবাণুনাশক কার্যক্রমে যুক্ত থাকে, তার মানে স্প্রে। এরপরে একজন সদস্য ইমাম ধর্মীয় প্রতিনিধি সম্পূর্ণ সুরক্ষা পোশাক পিপিই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট
পরিধান করে জানাজা সৎকারে অংশগ্রহণ করবে। 2 জন মহিলা সদস্য, মৃত ব্যক্তি মহিলা হলে টিমে থাকবে। সুরক্ষা পোশাক পরিধান করা আবশ্যক। অবশিষ্ট 4 জন কর্মী হিসেবে টিমে থাকবে। একজন সদস্য টিম লিডার হিসেবে কারিগরি প্রদর্শক ও মৃত ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ সহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করবে। বুঝতে পেরেছেন এই পাঠটা সবাই আসা? এখানে কি কি জিনিস আমাদের করতে হবে এবং কিভাবে করতে হবে, প্লিজ এই জিনিসটা একটু খেয়াল করুন। ঘুম থেকে ওঠার পরটা একটু সবাই পড়ে নিলে ভালো লাগবে, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট আছে। এখানে পিপিই কাকে বলে? পিপিইটা হচ্ছে কয়েকটা জিনিসকে নিয়ে হচ্ছে পিপি। পিপি এর ফুল ফর্ম হচ্ছে, এখানে 3টা ইংলিশ হরফ আছে। একটা হচ্ছে পি, পি হচ্ছে ফর পার্সোনাল, সেকেন্ড পি ফর প্রোটেক্টিভ, থার্ড যেটা আছে ই, ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট হচ্ছে আপনার সরঞ্জাম। এখানে আপনার আছে একটি গাউন, একটা গগলস, গ্লাভস, সার্জিক্যাল মাস্ক, গামবুট, এরপরে হচ্ছে আপনার হেক্সিসলের একটা বোতল। এগুলো হচ্ছে আপনার জাস্ট যেসব জিনিসগুলো ক্যারি করতে পারে। এখন আমরা সবাই তো মোটামুটি পিপি পরা মানুষ তো দেখছি, সবাই হয়তো একবার পড়ছে, অনেকে আছে যারা পড়েছে না একবার। তো সেই ক্ষেত্রে ওইটা পড়া এবং এর নিয়মটা আমি দেখাবো, কিন্তু ফার্স্ট কিছু ক্রিটিক্যাল পয়েন্ট আছে যেগুলো আমরা আপনার সাথে শেয়ার করবো, যেগুলা আপনারা জানে থাকা খুবই জরুরত এবং সেটা আমার আপনার সুরক্ষার জন্য খুবই জরুরি। সেটা আমি দেখাচ্ছি, একটু কাইন্ডলি দেখেন। এই যে গ্লাসটা দেখছেন, সবার কাছে গ্লাভস আছে? যাদের কাছে আছে তাদের ভালো, যাদের কাছে নাই তারা পরবর্তী সময় গ্লাসটা যখন পাবেন তখন দেখবেন এটা একটা জড়তা আছে, জড়তা। এই দেখেন, এটা কিন্তু আপনি আঙ্গুল এখন ঢুকাতে চান, ঢুকবে না। এটাকে কিন্তু পুরো ঝাঁকি দিয়ে তারপরে ঢুকাতে হবে, বা এটার ভিতরে ফু দিতে হবে, এটা জড়তা সরানোর জন্য। সাধারণত আমরা পলিথিন বাজারে যখন যাই তখন একটা পলিথিন খুলতে গেলে এটাকে ডলা দিয়ে একটা ফু দিয়ে তারপরে করে দেয়। এটার ভিতরে একটা কেমিক্যাল থাকে, সেটার কারণে এটার ভিতরে ফু দেওয়া সম্ভব না। সেটার জন্য আমরা যে ট্রিকটা ইউজ করি সেটা হচ্ছে ঝাঁকি দিয়ে এটাকে, এই যে দেখেন এটার জড়তা কিন্তু ছুটে গেছে। এটার জড়তা কিন্তু ছুটে গেছে, দেখতে পাচ্ছেন? এখন হাতের পয়েন্ট গুলো দেখবেন, বুড়ো আঙ্গুল সবগুলো প্রথমে কি দেখে নেবেন। এক তো তাড়াহুড়া আমাদের নাই যে এটা উল্টাপাল্টা করে করতে হবে, তো সাধারণত পয়েন্ট গুলো খেয়াল রেখে হাতটা খুব ইজি ভাবে আপনার ঢুকে যাবে। এরপরে সেম এই পাঁচটার সাথে ঝাঁকি দিবেন, আটকাবেন, হয়ে গেল। গ্লাস করা শেষ, ইজি ওয়েতে আমাদের 2 হাতের গ্লাস করা হয়ে গেল। এখন আমাদের এই গ্লাসটা ফেললাম আমরা একভাবে, খোলার একটা বিষয় আছে। যখন আমি পড়েছি তখন আমি জীবাণুমুক্ত ছিলাম, বা আমার শরীর, আমার হাত থেকে জীবাণুমুক্ত ছিল। কিন্তু যখন আমি এটাকে খুলবো তখন আমি এটাকে ডেডবডি ধরেছি, বা জীবিত একটা ব্যক্তিকে সরিয়েছি, বা তার কাপড় চোপড় ধরেছি, অনেকগুলো বিষয় থাকে। সেই জন্য আমরা অবশ্যই খেয়াল রাখবো এটা খোলার সময় যে প্রতিক্রিয়াটা আছে সেটাকে অবশ্যই আমরা খেয়াল রাখবো। দেখেন, এটা যতক্ষণ পর্যন্ত আমার হাতে আছে আমি আমার শরীরের অন্য কোনো স্থান স্পর্শ করবো। এটা সর্বপ্রথম খুলবো, আমি খোলার নিয়মটা দেখাচ্ছি, একটু ফলো করবেন, একটু ক্রিটিক্যাল। বাইরে থেকে ভিতরে ধরবো না, এখান থেকে যদি আমি ধরি তাহলে কিন্তু আমার শরীরের সাথে টাচ হচ্ছে। হ্যাঁ, আমি এই কারণে গ্লাভসের এই অংশ থেকে ধরবো, ধরে এটাকে এভাবে টুইস্ট করবো করে আমার কিন্তু হাতের সাথে আমার শরীরের সাথে কিন্তু আর টাচ হয়নি। এখন আমার এই হাত জীবাণু মুক্ত আছে, কিন্তু এই হাতের গ্লাভস এখন আছে। এটা আমি কিভাবে করবো, এটাকে হাতটা করে হাত দিয়ে উল্টা করে দেবো। এখন আমার এই গ্লাভসের ভিতরে জীবাণু আছে, বাইরে কিন্তু আলহামদুলিল্লাহ সেফ। এটাকে হালকা করে আমি স্প্রে করে একটা ডিসপোজাল, বায়োহাজার্ড ডিসপোজালে রেখে দিতে। সেকেন্ড, আমাদের মাস্ক করতে হবে। মাস্ক পরার একটা নিয়ম আছে বলতে আপনারা সবাই মোটামুটি সার্জিক্যাল মাস্ক পরে আছে। মাস্কের উল্টা পিঠ এবং সোজা পিঠটা করতে
আমাকে কি বলতে পারবেন এটা নির্ণয় করতে হয় কিভাবে? যারা পুরান আছেন তারা চোখ থেকে বাকি লোকদের চার্জ দিন। আপনারা যারা আছে, যারা দেখেছেন বা তারা এই বিষয় নিয়ে মোতালা করেছেন বা রিসার্চ করেছেন, তারা কেউ জানেন যে এই মাছ কোন পাশ সোজা কোন পাশ উল্টা? সাদাটা ভিতরে হবে। আর যদি মাছ সাদা হয়, দুই পাশ একরকম হয়, ভিতরে যে দাগগুলো আছে জি জি, ওটা ভিতরে থাকবে। কোন দাগ? দাগ তো সামনেও আছে, ভিতরে আছে। নিচের থেকে উপরে যে দাগ, আমাদের ওরা পিছিয়ে কে বলে এই কথা? মাশাআল্লাহ, অনেক কি জানে। তো এইটা কি জন্য? হ্যাঁ, একটা আপনার রিজন তো থাকবে, এটা সাবাব থাকবে। সাবাবটা কি? এই যে আমরা মাছটা যে উল্টা করে করবো এইভাবে, যেখানে আমাদের এই ভাতগুলো মাছটা নিতে দিই, এই যে এটা কি জন্য আমরা করবো? সেটার কারণ হচ্ছে আপনার পকেট। আপনার পকেটটা আপনি দেখেন, এখানে কোনো ধরনের ময়লা ফেলতে কিন্তু একদম ইজিলি চলে যাবে। যে কোনো একটা ময়লা, এই কলমটা দেখেন, এই কলমটা ছেড়ে দিলাম, চলে গেল। এখন এই সেম পকেটটা যদি আমার উপর নিচ হতো, এই পকেটটার এই কাটা দিকটা যদি নিচের দিক হতো, তাহলে কি আমি কলমটাকে ইজিলি রাখতে পারতাম? তখন কিন্তু আমার ঢুকাইতে হইতো, চেষ্টা করতে হতো, আঁকতে হতো, কিভাবে এটাকে থামাবো। সেটা হচ্ছে এই সেম এখানে, এই জিনিসটা খেয়াল করবে, এটা ভিতরের পার্ট। এখানে কিন্তু আমার সেম পকেটের মতো কাট আছে, দাগ আছে। এখানে জীবাণু আটকানো খুবই সহজ। এই কারণে ডাক্তারদের এবং যারা গবেষক আছেন তাদের যেভাবে তারা পরামর্শ দিয়ে গ্লাভসটাকে আমরা যখন করবো তখন এই পার্টটা ভিতরে থাকবে, জানি কোনো ধরনের জীবাণু আটকে না থাকে, এটা ফলস করে যায়। আর আমরা যারা গ্লাভসটা পরি, স্পেশালি যারা চশমা পরে, তাদের জন্য একটা টিপস আছে, সেটা হচ্ছে এই গ্লাভসটা যখন আমরা করবো, পরে আমি শ্বাস ছাড়ার পরে কিন্তু আমার গ্লাভস গ্লাভসগুলো কিন্তু ঘোলাঘোলা হয়ে যায়। তো সেটা থেকে বাঁচার উপায় হচ্ছে আপনার এদিক থেকে না, দুই দিক থেকে না, নাকের একদম যেখানে আপনার পিনটা আছে সেখানে ধরে আস্তে আস্তে ডান বাম দুই দিকে একসাথে প্রেশার দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নেওয়া। উপর থেকে শুরু করে ডান বাম দুই দিকে একসাথে অ্যাডজাস্ট করে নিয়ে আপনি করে, আমার চশমা কিন্তু ভালো ভালো খোলা হচ্ছে না, এটা আপনার নিজেরও ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ। সেই জন্য আর আপনি যদি দুই দিক থেকে চাপ দেন তাহলে কি হবে, এটা সোজা হয়ে যাবে, একদম নর্মাল একটা গ্লাসের মতো। দুই দিক থেকে চাপ দিলে উপরে এই যে পাতা থেকে যাচ্ছে, তখন আপনি নিঃশ্বাস চলে অল্প অল্প করে গ্লাসটা ভালো খোলা হতে থাকবে। আর মাছ তো আমরা যখন করবো তখন অবশ্যই খেয়াল রাখবো যে মাছটাকে আমরা করলাম তো একভাবে, খোলার একটা নিয়ম আছে। খোলার নিয়মটা এই জন্য যে আমরা যদি খোলার সময় এইভাবে একটা ওই সময় একটা মুহূর্ত থাকে, সেই মুহূর্তটা দেখা যায় যে এটা মানে নির্ণয় করা যে কোন দিকে কোথায় হাত দিব না দিব, জানা বেশি সংক্রমণ হতে পারে। তো সেজন্য খেয়াল রাখবেন যে মাছটা খোলার সময় একটু সাবধানতা অবলম্বন করে মাছটাকে একটু এক হাত দিয়ে টান দিয়ে একটু খেয়াল করবেন, এদিক থেকে টান দিয়ে আঙুল দিয়ে, যে আমার কিন্তু একদমই স্পর্শ ছাড়া আমি মাছটাকে খুলে ফেললাম, খুলে এটাকে উল্টা পাশে এভাবে বলতে দিতে হবে। এটা আপনাদের কাজে পড়ছে, নর্মাল লাইফ দরকার নেই। আমি একটা মাস্ক এক সপ্তাহ ব্যবহার করি, তো নর্মাল লাইফে আপনার এটা দরকার হচ্ছে না, যেহেতু জীবাণু বা এমন একটা জায়গায় আপনারা যাচ্ছেন যেখানে এইসব ধরনের প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে এটাকে উল্টা করে আপনি মানে বলতে এটাকে একটা বায়োহ্যাজার্ড, এটা পলিথিনে বা যে নির্দিষ্ট স্থান আছে সেখানে রেখে দিতে হবে এবং হালকা করে হেক্সিসল বা জীবাণুনাশক স্প্রে করে দিতে হবে। এখন একটা পার্ট হচ্ছে আপনার এই কাগজটা পরা এবং খোলা, এটাকে গগল করে। এটা হচ্ছে, এটা দুই প্রকার, অনেক রকম প্রকার এখন আসতেছে, আপনারা ওদের বাজারে দেখছেন। একটা হচ্ছে ফুলি ফেস শিল্ড, সেটা একরকম। এটা হচ্ছে গগলস, এটা হচ্ছে বেশি সেফ, এটা আপনার বেশি সেফ চোখের জন্য। আর এটা হচ্ছে রিউজেবল আইটেম। এখানে কিছু জিনিস আমরা আপনাকে দেখাবো যেগুলো রিউজেবল, অতি মানে আপনি বেশি কিছু বার ব্যবহার করতে পারবেন, মানে কয়েকবার ব্যবহার করা যাবে। আর কিছু জিনিস হচ্ছে ওয়ান টাইম, একবার ব্যবহার করার পরেই শেষ। যেমন এই গগলস আছে, হেভি ডিউটি গ্লাভস আছে, গামবুট আছে, এগুলো কিন্তু হেভি ডিউটি। এগুলো আপনার রিউজেবল আইটেম, এগুলোকে আপনি জাস্ট ক্লোরিন সলিউশন বা সলিউশন যেটা আছে আপনাদের হাইপোক্লোরাইড সলিউশন আছে, সেগুলোকে দিয়ে আপনি ভালো করে স্প্রে করে নিয়ে আপনি কিন্তু সেই জীবাণুমুক্ত করে আপনি এই জিনিসগুলোকে আবারও ইউজ করতে পারবেন।
যেমন আমাদের এক গামবুট সেই 3-4 মাস আগে দিয়েছিল, সেটা এখনো পর্যন্ত কন্টিনিউ হচ্ছে। গাগজ দেখা যাচ্ছে আমাদের সপ্তাহে 2 সপ্তাহে একটা লাগে, কারণ ভেঙে গেলে তখন একটা আমরা দিই। এছাড়া আমাদের এক গাগজ দিয়ে কাজ হয়ে যায়। এবং হেভি ডিউটির ব্যাপারেও সেম অবস্থা। তো সেক্ষেত্রে এটা খেয়াল রাখবে। কিন্তু এটা পরিধানের একটা ওয়ে আছে, সেটা আমি আপনাকে দেখাচ্ছি। গ্লাভসটা যখন আমি পরবো তখন এটা আমার খেয়াল রাখতে হবে যে এই যে ইলাস্টিক ব্যান্ডটা আছে, এই রাবার ব্যান্ড বলেন বা ইলাস্টিক যেটাই বলেন, সেটাকে ফোল্ড করে এই গাগলসের উল্টা পাশে দিয়ে দিতে হবে। এইভাবে দিয়ে আমাদের হাতের তালুতে এই জিনিসটাকে সেট করতে হবে। সেট করে আমি এটা পরিপূর্ণভাবে আমার যেভাবে ফিট হয় সেভাবে দিয়ে এটাকে আমি পিছন থেকে টেনে দেব, আমার পুরো সেট। এখন এটাকে খোলার জন্য আমার কি করতে হবে, সেটা হচ্ছে যখন আমি কাজ করছি তখন কিন্তু আমার উপরে অনেক ধরনের ভাইরাস বা অনেক ধরনের জীবাণুনাশক কিছু আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমি খোলার সময় অবশ্যই আমার কেয়ারফুল থাকতে হবে, এবং খোলার যে পন্থাটা আছে এটা অবশ্যই ভালো করে দেখে নেবেন। আমরা এইভাবে ব্যান্ড খুঁজবো না, কারণ আপনি অনেকক্ষণ কাজ করার পর আপনি ভুলে যাবেন আপনার রাবারটা কই আছে। তখন আপনি হাত দিলে আপনার পুরো মাথাটা জীবাণুনাশক হতে পারে বা জীবাণু সংক্রমিত হতে পারে। সেই জন্য গ্লাভসটা গগলসটাকে আপনি এইভাবে ধরে একপাশে টান দিয়ে আঙুল একটা, খেয়াল করেছেন কিনা আপনার কিন্তু টোটালি কোনো ধরনের সংক্রমণ বা কোনো ধরনের ছোঁয়া আপনার অন্য স্থানে লাগছে না। যেসব স্থানগুলো আপনার জীবাণুমুক্ত ছিল শুরু থেকে, আপনি সেই সব জায়গাগুলোকে জীবাণুমুক্ত রাখতে পেরেছেন পিপিই বা অন্যান্য প্রোটেক্টিভ ইকুইপমেন্টস গুলো পরে। ফিট করলাম, আবার যখন দরকার শেষ তখন আমি খুলে ফেললাম। এটা হচ্ছে আমাদের পরার এবং খোলার এই কয়েকটা ট্রিকি মোমেন্ট। এখন আমরা যে ফার্স্ট টাইম গ্লাভস করবো, এই গ্লাভসের 3টা পার্ট হয়। প্রথম পার্ট হচ্ছে আমি আমার নিজের ভাষায় বলি ইন্স্যুরেন্স পার্ট। এটা হচ্ছে আপনার আমি ইন্স্যুরেন্স কি জন্য বলি, যে মানুষ ইন্স্যুরেন্স আমাদের যে গাড়ি হোন্ডার জন্য ইন্স্যুরেন্স করি, এটা কি জন্য করি, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা কিছু হয়ে গেলে সেই ইন্স্যুরেন্স আমাকে ব্যাকআপ দেবে। যাই হোক, বাংলাদেশে আমরা বেশিরভাগ থার্ড পার্টি ইউজ করি, তবে রিয়েলি যারা বাইরের ওয়ার্ল্ড থেকে আসছেন তাদেরকে জোরপূর্বক এই ইন্স্যুরেন্স গুলো করানো হয়, জানি গাড়িতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হলে সেগুলো ইন্স্যুরেন্স কোম্পানি নামক একটা মানে সংস্থা, একটা প্রতিষ্ঠান কিছু প্রতিশ্রুতি দিয়ে রাখে যে আমরা আপনার গাড়িটাকে ঠিক করে দেবো। এবং অনেক সময় আমি নিজেও দেখেছি যে তারা অনেক সময় নিউ গাড়ি পর্যন্ত দেয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই যে গ্লাভসটা আমরা পরবো, প্রথম লেয়ার, এখানে 3 পিস গ্লাভস আপনাকে পরতে হবে। একটা হচ্ছে আপনার ইন্স্যুরেন্স গ্লাভস, আরেকটা হচ্ছে আপনার নিজের জামা কাপড় খোলার গ্লাভস, আরেকটা হচ্ছে আপনার ডেড বডি ধোয়ার গ্লাভস। কিন্তু এখন আমাদের বাংলাদেশে এইসব কিছু জিনিসের সংকট দেখা যাচ্ছে। সেই জন্য যদি আমরা 1-2টা গ্লাভসের পেয়ার কম পাই, সেক্ষেত্রে চেষ্টা করব বিসমিল্লাহ বলে কাজ একটু কিভাবে সামাল দিয়ে নিয়ে আসা যায় সেটার দিকে ইনশাআল্লাহ একটু খেয়াল রাখবো। আচ্ছা, তো এখন যে ফার্স্ট যে গ্লাভসটা আমি পরেছিলাম, সেটা পরার সময় আপনার খেয়াল রাখতে হবে ভালো করে হেক্সিসল দিয়ে হাতটা ধুয়ে নেবেন। হাতটা ধুয়ে একটু হাতটা শুকিয়ে তারপরে ফার্স্ট আপনার লেয়ার অফ গ্লাভসটা পরবেন। তারপরে তার উপরে সেকেন্ড লেয়ার অফ সার্জিক্যাল গ্লাভস পরবেন, তার উপরে হেভি ডিউটি গ্লাভস পরবেন। একজন ভলান্টিয়ার আমাদের এখানে চলে আসলে আমি তার উপরে এগুলো দেখিয়ে দিতাম। আসুন না, আচ্ছা, এখানে পড়ার কোনো তেমন স্পেশাল নিয়ম নেই, তবে খোলার নিয়মাবলী আছে। আর খোলাটাই হচ্ছে মেন টাস্ক। হ্যাঁ, পড়াটা তেমন কোনো ব্যাপার না, খোলাটার জন্য একটু কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, চেষ্টা করবেন যখন আমরা কাজে যাব তখন আমাদের যে ভারী জামা কাপড়গুলো আছে, জুব্বা, গেঞ্জি, পায়জামা, এরপরে আপনার দেখা যায় যে পাগড়ি টাগড়ি এগুলো যে আছে, এই সুন্নতি লিবাস হোক, এবং এইটাকে আপনি চেষ্টা করবেন যে ইনশাআল্লাহ আমরা ভালো ঢিলাঢালা কোন ধরনের ফতোয়া বা পায়জামা গেঞ্জি ব্যবস্থা করে নিতে। তাহলে হবে কি, এই পিপিটা পরে থাকাটা কিন্তু অনেক বেশি কষ্টকর। যারা পরেছিলেন, কাজ করেছেন, তাদের কাছ থেকে বিষয়টা আপনি জানতে পারবেন। এটা খুবই একটা কষ্টের বিষয়। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে যত কম ক্লোথ, মানে যে সুন্নতি লিবাস যেমন একটু ঢোলা ঢোলা ক্লোথ আছে, ফতোয়া করতে পারেন পায়জামা পরে আপনারা কাজগুলো। আচ্ছা, কারণে যদি ফতোয়া আপনারা বানানোর চেষ্টা করেন, ফতোয়া একটু লম্বা দিতে, জানি নামাজের সময় হলে আমার জামা কাপড়ের কিছু দৌড়াতে না হয়, আমি ফতোয়া করে নামাজটা করতে পারি। একটু নিচ পর্যন্ত দিলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তো এখন পিপি পরার আগে আমরা যেটা করি সেটা হচ্ছে
হাত দিয়ে ভালো করে হেক্সিসল দিয়ে হাতটা ধুয়ে নেবে। আপনারা একটু ওনাকে দেখবেন, আশা করি ইনশাআল্লাহ। হাত ধোয়ার নিয়মটা আমি একটু বলছি, আমার সাথে সবাই একটু করবেন প্লিজ। হাত ধোয়ার কয়েকটা নিয়ম আছে। প্রথমে হচ্ছে আমি হেক্সিসল নিয়ে কিভাবে হাতটা ধোবো, এই হাত ধোয়ার প্রক্রিয়াটা হচ্ছে 20 সেকেন্ডের। ফার্স্ট আমি 2 হাত আমি সাবান নিলাম, এই সাবানটা আপনার নেওয়ার পরে আমি 6 বার, একটু প্লিজ আমার সাথে করবেন কাইন্ডলি প্লিজ, 1 2 3 4 5 6। এরপরে সেম হাত সবকিছু এভাবেই থাকবে, জাস্ট এক হাত তার পিঠ অন্য হাতের পিছন দিকে চলে যাবে, এক হাতে তালু দিয়ে অন্য হাতের পিঠ, 1 2 3 4 5 6। সেম ভাবে এই হাতে 1 2 3 4 5 6। এরপর আমাদের এই পিঠ ও পিঠ দুইটাই কিন্তু ক্লিন, কিছু অংশ বাকি আছে, এর ভিতরে একটা হচ্ছে আঙ্গুলের পাশ। এখন আঙ্গুলের পাশ এইভাবে করলে আপনারা দেখবেন অনেক গ্যাপ থেকে যায়। এই জন্য আমরা যেটা করি, এক হাত স্থির রেখে অন্য হাতের উঙ্গলি দিয়ে মাঝখানে রেখে তারপরে 1 2 3 4 5 6, সেম 1 2 3 4 5 6। এরপরে আমাদের আর 2টা অংশ বাকি আছে, সেই 2টা অংশ কি কি হতে পারে? আর না, আরেকটা বাকি আছে, মেন পয়েন্ট চলে গেল না। আচ্ছা আমি বলি, আচ্ছা নখ, আঙ্গুলের মাথা। আচ্ছা এটা এখন কিভাবে, এটা আমরা একটা সুন্দর পদ্ধতির ভিতরে নিয়ে আসছি। এটা হচ্ছে যে আপনি যেটা করবেন, এখানে আঙ্গুলের মাথা আমাদের উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য এখানে 2টা উদ্দেশ্য। একটা হচ্ছে হাতের দাগ, সবার হাতে তো মোটামুটি দাগ আছে, এখানে কেউ হাত দেখবে না, চিন্তা করেন না, হাতের দাগ তো সবারই আছে। তো এই দাগে আঙ্গুলের মাথাগুলো রেখে ভালো করে এটাকে ডলবেন, তাহলে যেটা হবে আঙ্গুলের মাথা পরিষ্কার হয়ে যাচ্ছে, হাতের দাগগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপরে এই হাতটাকে এভাবে ধরবেন, এই হাতটাকে এভাবে খুলে রাখবেন, এই হাতটাকে এজ এ থামস আপ বা লাইক করেন ফেসবুকে, আপনারা যেটা ফেসবুকে লাইকের মতো করে এটাকে এভাবে ধরবেন, ধরে তারপরে এইভাবে আপনি এটাকে ধরবেন, সেম এইভাবে দেওয়ার পর আপনার হাতটা ক্লিন হয়ে গেল। তারপরে লাস্ট একটা আপনি কলে ধুয়ে ফেলবেন। এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে একটু ফেনা জাতীয় সাবান যেগুলো আছে সেগুলো ইউজ করার জন্য। যেমন আমরা হোটেলে দেখি অনেক সময় যারা বেশি যাতায়াত করেন তারা হয়তো হোটেলে থামে দেখবেন যে কচকো সাবান আছে, এইসব সাবান রাখা থাকে, এইটাকে যতই ডলবেন মাগার ফেনা হবে না। তো দেখা যায় এইরকম সাবান হবে না, একটু এমন কোন সাবান ইউজ করতে হবে যেটা ডিটারজেন্ট ভালো আছে, যেটাকে দিয়ে করলে ভালো করে আপনার হাতে ফেনা হবে, ফেনা করতে হবে। এরপরে যে কলটা আমরা ইউজ করব সেই কলটা কিন্তু আমরা হাত দিয়ে ধরেছি, তা অনেকেই কিন্তু আগে থেকে সেটা করতো, সেটা কিন্তু আজকে কোভিড এর কারণে না, অনেকে আগে থেকে যেটা করতো আমিও দেখেছি, আমাদের পরিবারে অনেকেও দেখেছি যে খানা খাওয়ার পর হাত ধুতে গেছে, সাবান দিয়ে হাত ধোয়ার সময় কলে একটু সাবান পানি দিয়ে হাত ধোয়ার পর ওইটা একটু ধুয়ে দিছে। এটার দিকে একটু খেয়াল রাখবেন। আর যেহেতু আলহামদুলিল্লাহ আমরা মুসলমান এবং আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং চেষ্টা করি সবসময় আলহামদুলিল্লাহ ওযুর সাথে থাকার জন্য, কিন্তু এই কোভিড এর কারণে আমরা সবাই চেষ্টা করব যে 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করব, ওযু থাকলে ওযু করব, এবং এই ওযুর কারণে আমরা ইনশাআল্লাহ করোনা থেকে মুক্তি পেয়ে যাব, কারণ যত বেশি সাফ সাফাই তত করোনা থেকে মুক্তি ইনশাআল্লাহ। এখন পিপি এটা পড়বেন, পিপিটা পড়বেন, যেটাকে গাউন বলা হয়। পিপি কিন্তু সাদা জিনিসটাকে বলে না, এটা গাউন বলা হয়। পিপিটা হচ্ছে অনেকগুলো সরঞ্জামকে একসাথে মিলিয়ে এটা জামা নাম আর কি। বসে পড়তে গেলে ভালো হবে। এখানে একটা জিনিস খেয়াল করবেন,
এই পিপিটা পরার পরে তাকে পুরো কনসোলটা সিল করে দিতে হবে, ভালো করে বন্ধ করতে হবে। এটা আমি এখনই দেখাবো না, আমার কিছু জিনিস বাকি আছে। এখন তাকে, যেহেতু আমাদের বেশিরভাগে দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে আমরা 2টা মাস্ক পরি। তো আপনাকে 2টা মাস্ক পরতে হবে। অলরেডি পরা আছে ওনার, আপনি উল্টা পড়ছেন মাস্ক, একটু দেখে নিন। হ্যাঁ, একটু নিচের দিকে টেনে, যেহেতু অলরেডি আপনার একটা মাস্ক অলরেডি সে পরিধান করা আছে। আমি ওনাকে দেখাই দিলাম এই কারণে, অলরেডি মানে মুতালা শুরু করে দিই, সমস্যা নেই, তাকরার পরে হবে। তো তো এই দাড়িটাকে আপনি চেষ্টা করবেন একটু ভিতরের দিকে নিয়ে যেতে, এইভাবে। হ্যাঁ, তারপরে যেহেতু 2টা গ্লাভস অলরেডি পরা আছে, এখন তার গ্লাভস পরা দরকার। সে গ্লাভসের জন্য সে একটু হ্যান্ড স্যানিটাইজার দিয়ে, আর চেষ্টা করবে যে এটা একটু উপর দিকে উঠায় নিতে অজু করার সময়। যেমন আপনি এখানে যে জুব্বা পরা আছে, সেই জুব্বাটাকে আপনি ব্রেন থেকে মুছে দেন, জাস্ট আর হাতটা ঢেলে দেখেন। আর পিপেটা যেমন শুধু হাতটা ওঠানো হলো এ পর্যন্ত, এখন সে দিয়ে হালকা করে হাতটা ক্লিন করে নিতে। সবাই মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে গ্লাভস। পয়েন্ট ঠিক রাখবেন, তাহলে এই প্রবলেমটা এখন পড়তে হবে। আঙ্গুলের পয়েন্টগুলো আগে দেখে নিবেন, গ্লাসটা একটু সোজা করে তারপরে করার চেষ্টা করবেন। এটা একটু করে এখন হেভি ডিউটি গ্লাস, যেটাকে রিউজেবল আইটেম হিসেবে আমরা জানি। এই যে টেপটা দেখছেন, এটাকে বলে মাইক্রোফোর টেপ। এই টেপটা দিয়ে আমরা গ্লাভসের যে শেষ অংশটা আছে সেটাকে আমরা সিল করি। তাহলে হয় কি, মাঝে মাঝে কাজের সময়, যেমন আপনারা যারা পাঞ্জাবি বা জুব্বা পরি, তার রুকু দেওয়ার সময় কিন্তু হাতের যে আস্তিনটা আছে একটু উপরের দিকে উঠে যায়, বা আমি হাত উপরে করলে নিচের দিকে নেমে যায়। তো সেই ক্ষেত্রে এইটা খেয়াল রাখবেন, যখন কাজ করবেন দেখা যায় এটা কিন্তু আপনার সাইজে বানানো বা আমাদের সাইজে বানানো, এক সাইজে অনেক বানানো, কেউ একটু বড়, কেউ একটু ছোট, লম্বা খাটো মিলিয়ে কিন্তু এই ড্রেসটা, সেক্ষেত্রে সবাই ফিট হবে না। এই জন্য ড্রেসটা উঠে যেতে পারে, সেই জন্য মাইক্রোফোর বা মাইক্রোপারপাস টেপটা আমরা ইউজ করি, করলে সেটার জন্য আমরা মানে এই জিনিসটাকে সিল করে দিতে পারি।
সেটা যে টিম লিডার আছেন বা যে এটার বিষয়ে একটু পুরানো অভিজ্ঞতা, সে এই কাজটা করলে ভালো হয়। এটাকে একটু নিয়ে আমরা আচ্ছা, এখন ওনার হচ্ছে গগলস করতে হবে। আপনাদের সহবতে এসে টুই করতে হবে। আচ্ছা, এই কারণে বলে ঢাকা বেশি সহবত में जाना जरूरी है। अल्लाह वालों के सहबत। ভালো করে হাত দিয়ে পুরোটাই করে এই গ্লাভসটা আপনারা চাইলে পুরোটা পুরে নেওয়ার পরে পড়তে পারেন, সুবিধা হচ্ছে পুরোটা উপর পর্যন্ত টানা নিতে হবে। আপনি আপনাদের বইয়ের ২ নম্বর পৃষ্ঠার পাশে একটা বড় ছবি আছে, সেটার দিকে একটু খেয়াল করেন। আচ্ছা, জুতা ধরে গামবুট এখানে পরা যাবে কিনা? গামবুট পরা যাবে। মসজিদের অংশ না তো? না না না, এটা ভালো করে হাত দিয়ে পুরোটাই করে এই গ্লাভসটা আপনারা চাইলে পুরোটা পুরে নেওয়ার পরে পড়তে পারেন, সুবিধা হচ্ছে পুরোটা উপর পর্যন্ত টানা নিতে হবে। আপনি আপনাদের বইয়ের ২ নম্বর পৃষ্ঠার পাশে একটা বড় ছবি আছে, সেটার দিকে একটু খেয়াল করেন। আচ্ছা, জুতা ধরে প্রচুর পরিমাণ দুর্গন্ধ বের হচ্ছে, সেই ক্ষেত্রে বডি ব্যাগে ভরার আগে কাফন দাফন পরিয়ে নেওয়ার পর যদি সম্ভব হয় কাফন দেওয়ার তাহলে দিবেন, যদি না হয় তাহলে বড় একটা শীট ইউজ করে, বড় একটা শীট ইউজ করবেন, সেই শীটের ভিতরে ডেড বডিটাকে রেখে ভালো করে মুড়িয়ে নেবেন এবং একটা পলিথিন ইউজ করবেন এক্সট্রা, সেই পলিথিন ইউজ করে তারপর তাকে বডি ব্যাগে দিয়ে দিবেন। আর সেজন্য খেয়াল রাখবেন আমাদের কিন্তু 3টা বাদ দেওয়া হয় লাশে, পা, মাজা বা কোমর বা মাথায়। এই ক্ষেত্রে আমরা 2টা বাদ দেব, পাতে এবং মাথায়, কোমরেরটা, মাথাটা রেখে দিব, ওটা আমরা করবো না, কি বলে আপনার বাঁধবো না। কারণ হচ্ছে 2টা কারণ। একটা কারণ হচ্ছে আপনার যদি আমরা বডি ব্যাগে বা প্লাস্টিকে মুড়ে কোনো ডেড বডি দেই তাহলে আমাদের এই ডেড বডিটা সহজে মাটির সাথে মিশে না, সেক্ষেত্রে আমরা একটা ট্রিক ইউজ করতে হয়, সেই ট্রিকটাও আমি আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে যে 2টা কাজ। ফার্স্ট হচ্ছে কেন আমরা মুখ বাঁধবো না, কারণ যখন স্বজনরা ডেড বডিটাকে দেখতে যাবে তখন আপনার আবার চেন খুলতে হবে, বাঁধ খুলতে হবে, কাফন সরাতে হবে। এই কারণে এমন ভাবে সহজ করে রাখবেন জানি অলরেডি মুখটা খোলা স্বজনদেরকে দেখানো যায়। এবং তারপরে স্বজনরা দেখার পরে যখন কবরে নিয়ে কবরে জানাজা দিয়ে একদম ডান কাতে শুয়ে কেবলামুখী করে দিবেন, তারপরে আবার দয়া করে চেনটা, বডি ব্যাগের চেনটা খুলে দিবেন এবং মুখের পাশের কাপড়টা সরাই দিবেন। বডি ব্যাগ একদম বন্ধ সহ দাফন করবেন না, বডি ব্যাগের চেন অবশ্যই আপনার খুলে দিতে হবে। মুখ থেকে মুখ পুরো মুখের অংশটা এই পর্যন্ত একদম মাথা থেকে নিয়ে এখানে
কলার মানে এই জায়গাটা পর্যন্ত, মানে বুকের শুরু পর্যন্ত, এই জায়গাটা থেকে চেনটা খুলে দিবেন, কাফনটা একটু হালকা করে দিবেন ইনশাআল্লাহ। কেটে ফেলে দিলে ভালো। উপর দিয়ে দেখে দিলে সতরের বিষয় খেয়াল রাখবো ইনশাআল্লাহ। উপরে একটা দরকার হলে একটা ছোট কাপড় ইউজ করে নেবেন। সমস্ত কাপড় খুলে ফেলতে পায়ের কেচে দ্বারা ইয়ে দিয়ে কেটে দিতে হবে, কেচে বের করতে হবে। কাপড়টা টানার আগে একটা উপরে সাদা কাপড় দিয়ে নিব যাতে সতরটা ঢেকে থাকে। ঢেকে থাকে, কাপড়টা ছোট হলেও চলবে, এরকম মানে আপনার ছোট একটা কাপড় দিয়ে খালি ওই জায়গাটা, লজ্জাস্থানের জায়গাটা ঢেকে রাখলে হবে। মহিলাদের ক্ষেত্রে কাপড়টা একদম থেকে নিয়ে পায়ের টাকনো বা নিচ পর্যন্ত হলে ভালো হয় কাপড় খোলার পর। স্প্রে করা শেষ হয়ে গেলে পানি নাক এবং এই মুখগুলোকে অ্যালকোহল দ্বারা, অ্যালকোহল যুক্ত তুলা দিয়ে ভালো করে টলে পরিষ্কার করে নিতে হবে। পাশগুলো দেখাতে হবে। আপনারা কয়েকজন ভলেন্টিয়ার সামনে আসেন, তাহলে হাতে হাতে দেখাবে, দরকার হলে রাখবেন। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা বসেন, আমরা দেখাচ্ছি। সরি, আপনাদের কষ্ট দেওয়ার জন্য মাফ। জামা পরার পর স্প্রে করার পর আমরা সব আমরা তায়াম্মুম করব। তায়াম্মুম করার জন্য সর্বপ্রথম আমরা ডান হাতকে আগের হাতটা আগে ওয়াশ করব। যতটুকু সম্ভব যাতে সারা শরীর বডিতে যেন টাচ লাগে, পরিষ্কার হওয়ার জন্য তায়াম্মুমের সাথে সাথে সেটাও চেষ্টা করবো, সে সারা বডি যেন আমাদের একটা ইয়ে হয়ে যায়। মাথার স্প্রেটা এতটুকু করবো শরীরে যাতে পানি একটু চুপচুপায় থাকে, পরে কাপড় দিয়ে মুছলে হালকা পুরাটা প্রায় গোসলের মতো হবে। মানে পানিটা চুয়ে পড়বে কিন্তু প্লাবিত হবে না। পরবর্তীতে আমরা তার মুখটা মাসাজ করব। মুখের এখানে খেয়াল করে মুখের এখানে মাথাটা কিভাবে লালা থাকে, নাকে থাকে, কানে থাকে, সেটা আমরা মুছে চেষ্টা করবো তুলা দিয়ে ঢেকে দিতে। এখান থেকে ভাইরাস সংক্রমিত হতে পারে। এটা আমরা কেজির মুখে কাপড়টা নিব, কাপড়টা নিয়ে এভাবে করে নিজে হাত লাগাবো না, এভাবে করে লালাগুলো, তারপরে ব্লিডিং থাকে নাকে মুখে, মাথা এমনি হাতে আঙ্গায় দেখাতে পারে। অনেক সময় ব্লিডিং থাকে, ওই ব্লিডিং গুলো আমরা হাতে লাগাবো না, এভাবে কাপড়ে একটু টুকরা করে আমরা একটু এক জায়গায় চাপিয়ে যাই, সেটা মহিলারা দেখতেছেন, তারা এসে তুমি একটু বসো, এইভাবে করে মুছবো, ঠিক আছে? মাথার এই পাশে হাত দিব না আমরা, ওর কপালের এখানটা হাতটা দিয়ে এই সাইড করে এই সাইড মুছবো, এই সাইড করে এই সাইড মুছবো, ঠিক আছে? হাত দেওয়া যাবে না। তারপর এটা ফেলে কেচিটা ভালো করে স্প্রে করে নেব। মাথা শেষে আমরা পা মাসাজ করবো। পাটা এরকম ভাবে দুটোটা মাসাজ করার পরে পা যখন হয়ে যাবে তখন আমরা আনুষঙ্গিক গুলো চেষ্টা করব। যেমন আমরা একটা বডি দুর্গের হাত থেকে একজন পিছনে স্প্রে করবো, স্প্রে ম্যান একজন পিছনে স্প্রে করবো, হ্যাঁ, এখানে একজন তুমি এখানে একজন টাইট হয়ে যাবে, পুরো বডি একদম পুরো স্প্রে হয়ে যাবে। স্প্রে করার পরে যা হাতে যে কাপড় আছে সেই কাপড়টাতে মুছে দিবে, হ্যাঁ, এমনভাবে দিবে যাতে অর্ধেক হয়ে যায়। এই কাজটা করার পরে সেম কাজটা আমরা এই সাইডেও করবো, হ্যাঁ, যাতে করে পিছন সাইডটা ফুল হয়ে যায়। পিছন সাইড যখন পুরো ফুল হয়ে গেল, পিছন সাইড শেষ, তখন আমরা চেষ্টা করবো উপরের সাইডটাও কি সেভাবে করা। যদি সতর্ক থাকে তখন আমরা হাতের ওই কাপড়টা নিয়ে সতরের উপর দিয়ে হালকাভাবে দেওয়ার চেষ্টা করি। সারা শরীর আমাদের মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তারপর আমরা কাপড়ের কাপড় একটা লাশ অনেকটা ভারী হয়, অনেক ভারী, লাশে কিন্তু কাপড় এলোমেলো হয়। চেষ্টা করতে যদি আর একটা টেবিল বা একটা যদি স্ট্রেচার পাওয়া যায়, সেটার উপরে আগে কাপড়ের কাপড়গুলো ছাড়েন, আগে বডি ব্যাগটা এভাবে করে বিছায় নেবে। সাইডে আরেকটা জিনিস উঁচু করে বিছায় নেবে। এটা আলাদা টেবিল অথবা যে কোনো জায়গায় পাশাপাশি জায়গায় খুলে, চেনটাকে খুলে এটাকে খুলে ফেলবো। রশি বাঁধার জন্য যে 3টা রশি থাকবে, আগে রশিগুলো বিছায় নেব এই জায়গায়। তারপর এইভাবে কাপড়টা বিছায় নিচে আগে রশিগুলো দেওয়ার পর এরপর
এরপর জামার কাপড়টা এগুলো করে আমরা বিছিয়ে দিব। সেটা রশি কিন্তু নিচে, হ্যাঁ, কাপড় বিছিয়ে দিলাম। মাথার যে তিনটা রশি আছে, মাথা, প্যাট এবং পা, তিনটাকে দিব, তারপর হচ্ছে চাদরটা আমরা বিছিয়ে দেবো, যাতে করে পরবর্তীতে ধরতে হ্যান্ডেল করতে আমাদের সহজ হয়। এরপর যে জামাটা পরাতে হবে সেই জামাটাও এখানে বিছিয়ে দিব আমরা। না, তিনটাই তো পুরুষের। আমরা জানি পুরুষের সাধারণত তিনটা কাপড় লাগে, ঠিক আছে, একটা লেফাফা, একটা ইজার, একটা কামিজ। আর আমরা সাধারণত লেফাফা ইজার জন্য এক মাপে দিয়ে থাকি, চাদরের মতো, যেটাকে চাদর বলা হয়। সুন্দরভাবে বলি, চাদর দুইটা আর জামা একটা, পুরুষের জন্য এটা দেওয়া হয়। মহিলার জন্য সাথে দুইটা, একটা সিনাবান, একটা সারবান, একটা বুঝে দেওয়ার জন্য আর একটা মাথায় ঢাকার জন্য। এই মহিলার জন্য 5টা, পুরুষের জন্য 3টা। তো এই 3টা কাপড়কে আমরা দুইটা চাদর হিসেবে ব্যবহার করি, একটা জামা হিসাবে। এই চাদর দুটো আমরা আগে নিচে বিছিয়ে দিব, তারপরে জামাটা বিছাবো। পরে জামাটা আগে আমরা করানো কঠিন হয়, আর সাধারণত দোকান থেকে বা নিজেরা কাপড় কাটলে একটু কম করে কাটা হয়। আমরা দরকার হলে কাটা একটু বেশি করে কেটে নিব, মানে বুকটা একটু কাপড়ের জামার বুকটা একটু ফেলে নিব, যাতে সহজে মাথা দেওয়া যায়। এখানে যতগুলো কাছে এটা পরিমাণে কম আছে, আমরা আরেকটু কেটে নিব। আরেকটা স্ট্রেচার বা খাটিয়ে কত কিছুর মধ্যে থাকবে তখন এটা যখন সাইডে থাকবে তখন এই ডেড বডিটাও সাইডে থাকবে। তখন আমরা সবাই ডেড বডিটা ক্লিয়ার করে দুজন পা, একজন মাথা এবং এখানে ডেড বডিটা যদি ভারী হয়, সাধারণত ভারী হয় আর ধরাটা কঠিন হয়, সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো পেটের নিচে একটা কাপড় দিই, একটা মোটা কাপড়। এগুলো আমরা আগে থেকে ব্যবস্থা করে নিয়ে যাবো, কাপড়ের সাথে দুই পাশে বাঁধা রশি, তাকে শরীর মোটার একটা ছোট কয়লা এবং নিচে দেওয়া ধরার জন্য কাপড়, সেগুলো আগে থেকে নিয়ে যাবো। ওই পাশে করে হ্যাঁ, ওই পাশে করে তারপরে কাপড় দেওয়ার সিস্টেমটা আমরা আলাদা জানি, ঠিক আছে। কাপড়গুলো স্বাভাবিকভাবে দিয়ে দিব। চেষ্টা করবো সেলাই না করে দিতে, সেলাই ছাড়া দিতে। কিন্তু একটা সমস্যা হয়, সেটা কি জানেন, অনেকে আমরা মানবত করে থাকি বা ওসিয়ত করে থাকি যে আমাকে ইহরামের কাপড় দেওয়া হচ্ছে, আর ইহরামের কাপড় সাধারণত সবগুলোই কি 2.5 হাত বড়, সেটা নিয়ে একটা বড় সমস্যা হয়। তো চেষ্টা করবেন ইহরামের কাপড় দিয়ে শুধু কামিজ বানাতে, জামা বানাতে। জামা যদি একটু বহর কম হয় তাও কি হয় না, সমস্যা হয় না। সেখানে জামা দিতে চেষ্টা করবেন, বেশি ভিতরে ফ্রিজারটা দিতে পারেন, কিন্তু লেফাফা যেটা সেটা 60 ইঞ্চি দিতে হবে, 3.5 ইঞ্চি দিতে হবে, তা নাহলে আপনার শুরু থেকে বহর পাবে না, আর বহর না পেলে ফাঁকা হয়ে থাকবে। এটাই খেয়াল করবেন যে কেউ যদি দেয়, এটা অনেক সময় গার্জেনকে বোঝানো যায় না যে আমরা আপনি এখানে কাপড় দিতে পারছেন না, এটা বুঝাতে গেলে আরো সমস্যা হবে। তাকে না বোঝায় যে তোমাদের সাথে নিজেরা করতে পারবে, দুইটা দ্বারা তাকে কামিজ দেওয়া, ইজার দেওয়া, লেফাফাটা আমরা কি ভিন্ন কাপড় দিয়ে দিব, বড় কাপড় দিয়ে দিব, এটা খেয়াল করবে সবাই। পরবর্তীতে আমরা ওই যে আমাদের নিচে যে কাপড়টা সুতো রাখছিলাম, চেষ্টা করবেন পায়ে বাঁধতে। কেন? সাধারণত মারা গেলে লাশটা এদিক সেদিক চলে যায়, কারো হাত ছড়ায় যায়, পাও ছড়ায় যায়। আমরা চেষ্টা করবো বাঁধার মধ্যে যাতে সেটা স্বাভাবিকভাবে চলে আসে। পাওটা একটু টাইট করে বাঁধি, হাতগুলো টান দিয়ে বাঁধি, তাহলে সেটা নর্মাল দেখা যাবে। তার মানে একটু ভিন্ন রকম দেখা যায়, সেটা দেখলে মানুষ সাধারণত ভয় পায়। করতে হবে, তাহলে শক্ত হয়ে যায়। পরবর্তীতে এই রশিটাও টান দিয়ে যাতে কোনো হাত পর্যন্ত আসে এরকমভাবে বেঁধে নেবে। আর মাথাটাও এরকম ঘোড়ায় যখন আমরা বাঁধবো, তখন আমরা একটা বাঁধ দিব, সরকারি বাঁধ, যাতে টান দিতে খোলা যায়, হালকা বাঁধ,
আমরা কোনো সিচুয়েশনে খুলতে হয়, তখন যদি এমন না হয় যে আমরা খুলতে পারতেছি না, এমনভাবে বাঁধ দেবো যে এটাকে বলে ফুলের বাঁধ, টান দিলে খুলে দেবো। পরবর্তীতে আমরা যে বডি ব্যাগের চেন লাগাবো এটা খেয়াল রাখবো যে মাথার সাইডের চেনটা নিয়ে খালি রাখবো, বা পা সাইড থেকে চেন নিয়ে যাবো, মাথার কাছে নিয়ে দুইটা চেন রাখবো, যাতে পরবর্তীতে খোলা সহজ হয়। এবং যদি খোলা নাও লাগে আমি যেন বুঝতে পারি এই লাশের মাথা কোন দিকে পা কোন দিকে। অনেক সময় এমন হয় বোঝা যায় না বডি ব্যাগের ভিতরে থাকলে পা মাথা হালকা লাশ থাকে অনেকটা, এখানে মাথা বোঝার জন্য চেনটাও ঠিক রাখবো, কারণ মাথা না বুঝলে কবরে রাখতে গেলে সমস্যা হবে, ওইটা রেখে দিতে পারি বলে এখানে খেয়াল করে চেনটা রাখবো মাথার দিকে, যাতে আমি চেন দিকে বুঝি যেটা কি লাশ। আবার মনে করেন আল্লাহ না করার সময় লাশ বেশি হয়, যেমন এমন হয় যে আমাদের 20টা 22টা 23টা লাশ, আমাদের ছবি দেখতে হয়তো একসাথে 20টা লাশ জানানো হচ্ছে। এখন পরিবারের লোকজন আসছে, 20 জনের কাছে 15 জন 10 জন তো আসবে, তারা বলবে আমার লাশ কোনটা, আমার লাশ কোনটা, আপনি মুখগুলো খুলে দেখাতে পারবেন না। এটার চেয়ে বেশি লাশ হলে মানে বডি ব্যাগের কাছে ট্যাগের থাকে, ওখানে নাম লিখে দেওয়া যায়, তা নাহলে নিজের একটা কলম রেখে নামটা লিখে দিবেন, এই জায়গাটার মধ্যে মার্কার পেন দিয়ে একটা নাম লিখে দিবেন, যাতে ওই লোককে সঠিকভাবে আপনি দেখাতে পারেন। আমাদের প্রত্যেকটা ডেড বডির মধ্যে প্রত্যেকটা নাম থাকে, হসপিটাল থেকে একটা সার্টিফিকেট একটা নাম ঠিকানা থাকে, সেটা আমরা এখানে ঢুকে দিব, তো আমাদের মার্কার পেন থাকবে, সেখানে আমরা লিখে দিব। এই আব্দুল্লাহ বয়সটা ঠিকভাবে দিয়ে দিবেন। ভাই আমাদের মধ্যে আব্দুল্লাহ থাকে সেটা ঘাবড়াই, বয়সে নির্দিষ্ট আব্দুল্লাহ উদ্দেশ্য না, আল্লাহর বান্দার উদ্দেশ্য। অবশ্যই বয়স লিখতে হবে। আমরা ডেড বডি যখন টেস্টে নিতে যাব তখন নাম আর বয়সটা দেখে বয়স নিয়ে অনেক ঝামেলা হয়ে যায়, একই নাম 3-4 জন থাকে। বাপের নাম সাথে লিখলে তো হয় না, বয়সটা লিখতে হবে। বাপের নাম তো আপনি পাবেন না, একটা ডেড বডি হলে যখন 20টা হবে তখন বাপের নাম পাওয়া যায় না। আচ্ছা, আমাদের যে কাজ শেষ, তখন আমরা আমাদের স্ট্রেচারের নিচে আমাদের চাকা থাকে, পারবেন ঠিকানা লেখা দিতে পারবেন ছোট করে। এর আগে আমরা আরেকবার স্প্রে করে নিব, আমরা স্প্রে করে নিব, স্প্রে করার পরে তার পরবর্তীতে আমরা যে নিচে যে চাকা থাকে, চাকার সাহায্যে আমরা এটাকে অ্যাম্বুলেন্সের সামনে নিয়ে যাব। আমরা 5 জন অথবা 6 জন যারা থাকবো, বডি ব্যাগ অনেক সময় ডিস্টার্ব থাকে। 6 জন 6টা যদি ধরতে হয় তাহলে আমরা এভাবে ক্যারি করি। এইভাবে উঠবে, গাড়ি তো সেভাবে উঠবে, ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ তারা আলহামদুলিল্লাহ খুবই প্রফেশনাল এবং খুব স্মুথলি কাজ করে যাচ্ছে। তো আমরা এই কারণে একটা ঢাকার বাইরের প্রতি নজর দিই না, যেহেতু আপনারা হাজারো উলামারা ঢাকার বাইরে আছেন, তাদের কাছে যদি আমরা এই দায়িত্বটা অর্পণ করতে পারি, তারা এখানে খুব সুন্দরভাবে কাজ করে যাবে। সেক্ষেত্রে আমরা